নমস্কার বন্ধুরা, তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল। এবং আজকে আমরা চলে এসেছি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম চলছে এবং তার জন্যই আজকের কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে চলে এসেছি 40টা প্রশ্ন, যেখানে আমরা দেখে নেব যে যেভাবে আমাদের এক্সামে প্রশ্ন আসছে সেই টাইপেরই তোমাদের একটা সাজেশন টাইপের কোয়েশ্চেন রয়েছে। তো অবশ্যই তোমরা এই সেটটা সকলে দেবে, শেষ পর্যন্ত সকলে এটা কমপ্লিট করবে। তো চলো আজকে আমরা শুরু করি। তার আগে তোমরা যারা নতুন রয়েছে একটা লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে। টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হবে, টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তো চলো, আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে, অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গম স্থল নিম্নলিখিত কোন নামে পরিচিত? তো অলকানন্দা এবং ভাগীরথীর যে সঙ্গম স্থল যেটা পরিচিত কোনটি? দেবপ্রয়াগ। অপশান নাম্বার সি রয়েছে, অপশান নাম্বার দেবপ্রয়াগ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবার এই সম্পর্কিত আমরা একটু ডিটেল তথ্য দেখে নেব, যেখানে দেবপ্রয়াগ রয়েছে অলকানন্দা এবং ভাগীরথী নদীর সঙ্গমস্থল। এই দুটি নদীর মিলনের এটি গঙ্গা নামে কিন্তু প্রবাহিত হয়েছে। এছাড়া রয়েছে বিষ্ণুপ্রয়াগ। বিষ্ণুপ্রয়াগ কোনটাকে বলবো? যেখানে অলকানন্দা এবং ধৌলি গঙ্গার সঙ্গমস্থল রয়েছে বা মিলনস্থল রয়েছে, সেটাই হচ্ছে আমাদের বিষ্ণুপ্রয়াগ। নন্দপ্রয়াগ কোনটা? যেখানে অলকানন্দার সাথে নন্দাকিনী নদীর সঙ্গম রয়েছে। এছাড়া কর্ণপ্রয়াগ রয়েছে, যেখানে অলকানন্দা এবং পিণ্ডান নদী সঙ্গমস্থল রয়েছে। রুদ্রপ্রয়াগ সেটাকেই বলা হচ্ছে, যেখানে অলকানন্দার সাথে মন্দাকিনীর সঙ্গমস্থল রয়েছে। তো এই পাঁচটি আমাদের কিন্তু অবশ্যই কিন্তু দেখে রাখতে হবে। আর তোমরা দেখে নেবে নিচের পয়েন্টটি, এই পাঁচটি স্থানকে একত্রে কিন্তু পঞ্চপ্রয়াগও বলা হয়ে থাকে, যেটা অবস্থান করছে কোথায়? উত্তরাখণ্ড রাজ্যে। এবং এটি কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র বলে পরিচিত। পরের প্রশ্ন আছে, জাতীয় সংখ্যালঘু কমিশন কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় সংখ্যালঘু কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার আমাদের কোনটা হয়ে যাবে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে আমাদের অপশান নাম্বার বি, 1993। 1993 সালে জাতীয় সংখ্যালঘু কমিশন এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এটি তোমাদের কিন্তু বলে রাখি যে জাতীয় সংখ্যালঘু যে কমিশন রয়েছে, ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস অ্যাক্ট 1992 সালের যে অ্যাক্ট, সেটাই কিন্তু আমাদের অনুসারে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটি কিন্তু এই আইন অনুসারে 1993 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে এটা তোমরা দেখে রাখবে যে এটি একটি বিধিবদ্ধ সংস্থা যা ভারতের সংখ্যালঘুদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল। পরের পয়েন্টে দেখবে সদস্য সংখ্যা। একজন সভাপতি সহ একজন উপসভাপতি এবং 5জন সদস্য নিয়ে কিন্তু এই কমিশন গঠিত হয়। এর সকল সদস্যরা সংখ্যালঘু সম্প্রদায় থেকে কিন্তু মনোনীত করা হয়েছে। উদ্দেশ্য কি এই কমিশনের? কমিশন সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে নীতির পর্যালোচনা এবং মূল্যায়ন করবে এবং তাদের অধিকার সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। তো এটাই হলো এই কমিশনের মূল উদ্দেশ্য। সংখ্যালঘু কমিশন যে আমাদের যে সম্প্রদায় রয়েছে সংখ্যালঘু, সেটা কি রয়েছে? যেমন বর্তমান ভারতে যে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন এবং পার্সি ধর্মাবলম্বীদের সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে চিহ্নিত করা হয়েছে। এগুলো কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় হিসাবে বর্তমানে চিহ্নিত করা হয়েছে। পরের প্রশ্ন আছে, একটি ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজটি আর কি নামে পরিচিত? অপশান 4টে রয়েছে আমাদের কাছে। তো এটা কম্পিউটার থেকে তোমাদের কোশ্চেন রয়েছে, একটি ওয়েবসাইটের প্রধান ওয়েব পেজটির আর কি নামে পরিচিত? সঠিক অ্যান্সার হয়ে যাবে হোম পেজ, আমরা কিন্তু এটাকে বলে থাকি। হোম পেজ এটি একটি ওয়েবসাইটের প্রাথমিক বা প্রধান পৃষ্ঠা বা পাতা বলতে পারি। সাধারণত যখন আপনি কোনো ওয়েবসাইটের ডোমেইন নাম টাইপ করেন, যেমন www.example.com যে কোনো একটা কিছু, তখন এই হোম পেজটি প্রদর্শিত হয়। এটি ওয়েবসাইটের অন্যান্য সকল পৃষ্ঠার প্রবেশদ্বার হিসাবে কিন্তু কাজ করে থাকে, যেটা আমাদের হোম পেজ যেটাকে আমরা বলে থাকি। ডোমেইনের নাম কি? এটি ওয়েবসাইটের ঠিকানা, যেমন google.com। অর্থাৎ ডোমেইন হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ওয়েবসাইটের ঠিকানা, যেমন google.com। ওয়েব ব্রাউজার এটি একটি সফটওয়্যার যা ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করা যায়, যেমন গুগল ক্রোম রয়েছে, মজিলা, ফায়ারফক্স রয়েছে, বিভিন্ন ধরনের আমাদের ওয়েব ব্রাউজার রয়েছে। পরের প্রশ্ন, আমরা দেখেছি যে সমস্ত ওয়েবসাইটের শেষের দিকে রয়েছে .org। তো এই কথাটি বলতে কি বোঝায়? এটি কিন্তু যেটা রয়েছে অপশন নাম্বার সি, অর্গানাইজেশন। অর্থাৎ আমরা এখান থেকে দেখে নেব যে .org এটি একটি টপ লেভেল ডোমেন যা সাধারণত অলাভজনক সংস্থা, অর্গানাইজেশন যেমন
এনজিও, ফাউন্ডেশন বা অন্যান্য অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তারপরে রয়েছে .com। .com এটি একটি বাণিজ্যিক সংস্থা, কমার্শিয়াল বা ব্যবসায়ের জন্য কিন্তু এটি ব্যবহার করা হয়। .edu এটি কি? এটি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত বা এডুকেশনাল, যেখানে বিশ্ববিদ্যালয় বা কলেজের জন্য কিন্তু এই .edu এই কথাটি কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া রয়েছে কি .gov, এটি একটি সরকারি সংস্থা, গভর্নমেন্ট বা তার প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত করা হয় .gov। তো সমস্তগুলো আমাদের দেখে নিতে হবে। পরের আমাদের যেটা রয়েছে .net, নেট। তো .net যেটা আমরা কোথায় ব্যবহার করি? এটি সাধারণত নেটওয়ার্কিং সংস্থা বা পরিষেবার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে .net। এছাড়া রয়েছে .in। .in তো আমরা বিভিন্ন জায়গাতেই দেখে থাকি। এটি ভারতের জন্য নির্ধারিত কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, এটা একটি, ঠিক আছে, সেটা রয়েছে .in আমাদের ইন্ডিয়ার জন্য। চলো পরের প্রশ্ন দেখি। এই সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। যখন কোশ্চেন তোমাদের হাই লেভেলের হবে তখন এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করার সম্ভাবনা বেশি হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি প্যারা আইস হকি নামে পরিচিত? তো প্যারা আইস হকি নামে পরিচিত কোনটি? অপশান 4টে রয়েছে আমাদের কাছে, সকলেই দেখতেই পাচ্ছ। অপশান অনুসারে রাইট অ্যান্সার অপশান নম্বর ডি, স্লেজ হকি। স্লেজ হকি যেটি রয়েছে এটি কিন্তু প্যারা আইস হকি নামে পরিচিত। তো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা অলরেডি কিন্তু আমাদের এনটিপিসিতে আমরা দেখেছিলাম। পরের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে আমরা দেখে নেব যে এটি এমন একটি খেলা যা বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ডিজাইন করা হয়েছে। এটি শীতকালীন প্যারালিম্পিকের একটি অংশ এবং এই খেলায় খেলোয়াড়রা তাদের বসার জন্য ব্যবহৃত স্লেজে চড়ে স্কেট করেন বা হকি স্টিক তারা কিন্তু ব্যবহার করে। এছাড়া রয়েছে আর কি স্লেজ হকি। স্লেজ হকি যেটা রয়েছে সেটা হচ্ছে এটি একটি প্যারা হকির একটি পূর্ব নাম, অর্থাৎ প্যারা হকি যেটা রয়েছে, প্যারা আইস হকি রয়েছে, সেটা কিন্তু পূর্ব নাম হচ্ছে স্লেজ হকি। পরের প্রশ্ন রয়েছে অলিম্পিকে পদক জেতা প্রথম এবং একমাত্র ভারতীয় মহিলা ভারোত্তোলক অর্থাৎ ওয়েট লিফটিং এর নাম কি রয়েছে? তো ভারোত্তোলক যেটা রয়েছে এখানে অপশন রয়েছে আমাদের চারটে রয়েছে। দীপা মালিক, ললিতা বাবর, কর্ণা মালেশ্বরী, সাইনি আব্রাহাম। তো অবশ্যই এখানে কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণা মালেশ্বরী। তিনি কিন্তু ওয়েট লিফটিং এর সাথে যুক্ত। তিনি কিন্তু অলিম্পিকে পদক জেতা প্রথম এবং ভারতীয় মহিলা কিন্তু রয়েছেন কর্ণা মালেশ্বরী। তো এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে দেখে নিতে হবে কর্ণা মালেশ্বরী সাল 2000 সালে সিডনি অলিম্পিকে তিনি কিন্তু মহিলাদের 69 কেজি বিভাগে ব্রোঞ্জ পদক কিন্তু তিনি জিতেছিলেন এবং এটি কিন্তু অবশ্যই আমাদের ইন্ডিয়ার সমস্ত এক্সামে কিন্তু আসতে চলেছে এবং আগামী দিনে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে এটা বিভিন্ন এক্সামে, ঠিক আছে। আবার আগামী দিনে এই সমস্ত প্রশ্ন আমরা দেখতে পাবো, কারণ এগুলো আমাদের স্ট্যাটিক জিকের কোশ্চেন। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে কোনো ব্যক্তিগত পদক জয়লাভ করেছেন অর্থাৎ অর্জন করেছেন। দীপা মালিক কে রয়েছেন? তিনি একজন ভারতীয় প্যারালিম্পিক অ্যাথলেট এবং প্যারা অলিম্পিকে পদক জেতা প্রথম ভারতীয় মহিলা, এটাও কিন্তু দেখে রাখবে প্যারা অলিম্পিকে। পরের অপশন রয়েছে আমাদের কি ললিতা বাবর। ললিতা বাবর তিনি একজন ভারতীয় দীর্ঘ দৌড়ের দৌড়বিদ। পরের আমাদের অপশন রয়েছে সাইনি আব্রাহাম। তিনি কিন্তু একজন প্রাক্তন ভারতীয় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অ্যাথলিট। তো এই সমস্তগুলো তোমরা দেখে রাখবে। কর্ণা মালেশ্বরী সম্পর্কে বেশি করে দেখে রাখবে। তিনি কিন্তু 2000 সালের সিডনি অলিম্পিকে 69 কেজি ক্যাটাগরিতে তিনি কিন্তু প্রথম ভারতীয় মহিলা যিনি কিন্তু অলিম্পিকে পদক কিন্তু এখানে জয়লাভ করেছিলেন। পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের বলে রাখি, সামনে 2 মিনিট তোমরা একটুখানি দিয়ে রাখবে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এনটিপিসির আমাদের যে এক্সাম চলছে আন্ডার গ্রাজুয়েট, তার জন্য কিন্তু তোমরা 2025-এর গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন যে পেপারটা রয়েছে সেটা পড়ে যাবে যদি তোমাদের হাতে টাইম থাকে। তো অবশ্যই এখানে কিন্তু তোমাদের 47টি শিফটে কিন্তু এখানে রয়েছে এবং 47টি শিফটের টোটাল যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো কিন্তু বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। আর তোমাদের বলে রাখি এই প্রশ্ন কিন্তু আমাদের 2025-এর যে এক্সামটা চলছে সেটার জন্য তো গুরুত্বপূর্ণ আছেই, তার সাথে সাথে আগামী দিনে যারা 2026-এর জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে কিন্তু এই পেপার দুটো তোমাদের হাতের কাছে কিন্তু অবশ্যই থাকতে হবে। শুধু হাতে থাকলে হবে না, এটা মুখস্থও করতে হবে। তো অবশ্যই টোটালটা কিন্তু আগে থেকে যদি প্রস্তুতি তোমরা নিয়ে থাকো তাহলে কিন্তু অনেকটা কিন্তু তোমাদের ইমপ্রুভমেন্ট হয়ে থাকবে, অনেক চারিদিকে মানে সকলের থেকে তোমরা কিন্তু এগিয়ে থাকবে। তো তার জন্য তোমাদের প্রিভিয়াস ইয়ার পেপারটা তোমাদের দেখে রাখতে হবে। এখানে সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু যেমন জিওগ্রাফি, পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এইভাবে কিন্তু টোটাল পার্ট বাই পার্ট আমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ এখানে কিন্তু রয়েছে। 18টা টোটাল টপিকে কিন্তু ভাগ করা রয়েছে এনটিপিসি 47টি জিকে কোয়েশ্চেন। তো অবশ্যই কিন্তু এখানে কিন্তু রয়েছে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। এই নাম্বারটি ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু দেওয়া থাকবে। আর 99 টাকা দিয়ে টোটাল কিন্তু পিডিএফটি তোমরা পেয়ে যাবে। এছাড়া যে আমাদের লাস্ট এক্সামটা হয়েছিল এনটিপিসি, যেখানে কিন্তু আমাদের কমন এক্সাম
CBT 1 গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট সকলের জন্য হয়েছিল। তার জন্য এটি কিন্তু অনেকটা শিফটে হয়ে গিয়েছিল, যেমন 133টি শিফটে কিন্তু এটা কমপ্লিট হয়েছিল এই এনটিপিসি 2020-21 সেটটি, যেখানে 5000 প্লাস কিন্তু জিকে কোশ্চেন রয়েছে। আর এই টোটালটা তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে প্রশ্নপত্র হচ্ছে বা আগামী দিনে হবে 2026-এ যারা প্রস্তুতি নেবে তাদেরকে কিন্তু এই পেপারটা অবশ্যই পড়ে রাখতে হবে, কারণ এই পেপারের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পেপারটা তৈরি করা হবে। আর এখান থেকেই প্রশ্ন কিন্তু অনেকবার রিপিটও হয়ে যাচ্ছে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা কমপ্লিট করে যাবে। এখানে 5000 প্লাস কোশ্চেন রয়েছে, ঠিক আছে। আর এটা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট সকলের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স এটা কিন্তু প্রতিটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন একটা টপিক যেখানে কিন্তু আমাদের রাজ্য কেন্দ্র সমস্ত এক্সামে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়ে থাকে। সুতরাং তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে কিন্তু আমাদের এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো। এখানে কিন্তু তোমরা বাংলা ভাষায় পেয়ে যাবে একদম জানুয়ারি থেকে জুলাই মাসের 2025-এর কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে কিন্তু তোমাদের রয়েছে প্রতি মাসে 450-র কাছাকাছি নাম্বার অফ কোশ্চেন, যেখানে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমাদের রয়েছে ইনক্লুড করা, যেটা স্পোর্টস হতে পারে, আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের যে কোনো তোমাদের স্পোর্টস রিলেটেড হোক, আর্ট অ্যান্ড কালচার রিলেটেড হোক, সমস্ত ধরনের টাইপের কোশ্চেন কিন্তু এখানে দেওয়া রয়েছে। আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে না। আর এই সমস্ত প্রশ্নই কিন্তু আমাদের এক্সামে অলরেডি চলে এসেছে, এবং আগামী দিনে যারা এসএসসি বা রেলওয়ের এক্সাম দেবে তাদের জন্য এগুলো মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। এখানে কিন্তু টোটাল কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিটা প্রশ্নের সাথে সাথে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে তার ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেটা কিন্তু আরো কিন্তু তোমাদের প্রস্তুতির দিক থেকে আরো গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। এবং তোমাদের বলে রাখি, এই সমস্ত যে প্রশ্নগুলো উত্তরগুলো রয়েছে, যেগুলো কিন্তু তোমরা তোমাদের যে কোনো মাসের যদি প্রয়োজন হয় সেটা তোমরা নিতে পারো 20 টাকা পার মান্থ, যে কোনো মাসে তোমরা নিতে পারো। এছাড়া জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, যে কোনো টোটালটাও তোমরা কিন্তু নিয়ে নিতে পারো যার যেমন প্রয়োজন রয়েছে। এছাড়া কিন্তু 2024-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, যেটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে, যেখানে 1200 কোশ্চেন রয়েছে টোটাল 12 মাসের, এবং 50টা পেজের একটা মোস্ট ইম্পর্টেন্ট জিস্ট রয়েছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে। আর এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন 2024-এর অলরেডি চলে এসেছে। সুতরাং টোটালটা যদি কারো প্রয়োজন হয়, তোমরা কিন্তু 80 টাকার মধ্যে এটা কিন্তু পেয়ে যাবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স হয়তো যাদের পয়সার জন্য যারা নিতে পারছো না, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু তোমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে অনেক ক্লাস দেওয়া রয়েছে। এছাড়া আমরা লাস্ট ক্লাস 8টা ক্লাস নিয়েছি, সেই ক্লাস কটা দেখে রাখবে। অ্যাপয়েন্টমেন্ট থেকে 3টে ক্লাস নিয়েছিলাম, সেটা দেখে রাখবে। এদের সকলের লিস্ট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়েছি, আর একটা প্লে লিস্টও করে দেওয়া হবে। এবং অবশ্যই কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবে, ডিসক্রিপশন বক্সে নাম্বারে যোগাযোগ করে নেবে। লাস্ট 10 বছরের যদি তোমাদের রেলওয়ের সম্পূর্ণ সায়েন্স, তার মধ্যে রয়েছে শুধুমাত্র বায়োলজির যে পেপারটি, এই বায়োলজির টোটাল 10 বছরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, 1250 প্লাস কোশ্চেন রয়েছে, সবই রেলওয়ের এবং কয়েকটা এসএসসিরও রয়েছে। তো এই টোটালটা যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে চ্যাপ্টার ওয়াইজ, তাও আবার যেটা 70টা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে, 1250 কোশ্চেন, যেটা তোমরা 60 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর এটা আগামী দিনে যারা রেলওয়ে গ্রুপ ডি দেবে তাদের জন্য সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য বা ডেমো পিডিএফ এর জন্য, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এনটিপিসি 3-4 এই দুটো আমাদের পড়তেই হবে। এছাড়া আরপিএফ এসআই যেটা আমাদের সাবজেক্ট ওয়াইজ রয়েছে, এসএসসি জিডি পেপারটাও রয়েছে 2024-এর, যার যেরকম আমাদের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী তোমরা দেখে নেবে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের ডব্লিউপি কেপি কনস্টেবল বা এসআই, রাজ্যের যে আমাদের ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াস বলো, তারও আমাদের নোটিফিকেশন আসতে যাচ্ছে। এছাড়া আমাদের ডব্লিউবিসিএস এর নোটিফিকেশন আসতে যাচ্ছে। এছাড়া ডব্লিউবিএসএসসি গ্রুপ সি, যেখানে 15 নম্বরের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। আশা করছি টোটালটা কমপ্লিট করে নিলে এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের থাকবে না। তো চলো, আমাদের পরবর্তী প্রশ্ন রয়েছে, নিম্নলিখিত মধ্যে কে জিন্দাপীর বলা হয়ে থাকে, অর্থাৎ কাকে জিন্দাপীর বলা হয়ে থাকে? অপশন আমাদের 4টে রয়েছে, বাবর, আকবর, ঔরঙ্গজেব না হুমায়ুন। সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔরঙ্গজেবকে কিন্তু বলা হয়ে থাকে জিন্দাপীর, ঠিক আছে। তো এই সম্পর্কিত আমরা একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখব। যেমন ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ছিলেন। তিনি একজন ধার্মিক এবং অত্যন্ত সাধারণ জীবনযাপন কিন্তু করতেন। তার কঠোর জীবনযাপন এবং ধর্মীয় অনুশাসন তাকেই কিন্তু এই জন্য জিন্দাপীর বা জীবন্ত সাধু উপাধিটি এনে দিয়েছিলেন। এছাড়া রয়েছে বাবর, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আমরা সকলেই জানি। এবং আকবর কিন্তু মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন, যিনি উদারনীতি এবং ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। এছাড়া কিন্তু হুমায়ুন রয়েছে, হুমায়ুন বাবরের পুত্র এবং মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট ছিলেন হুমায়ুন। পরের আমাদের যে প্রশ্ন রয়েছে, যদি ভালো লাগে তোমরা সকলে একটু লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। কোন অলিম্পিক গেমস প্রথম পুরুষ অ্যাসোসিয়েশন ফুটবল চালু হয়েছিল? সকলে অ্যান্সার করো, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়। তো কোন অলিম্পিক গেমসে প্রথম পুরুষ অ্যাসোসিয়েশন ফুটবল এটি চালু করা হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এখানে 1900 সালের যে অলিম্পিক গেমস, সেখানেই কিন্তু আমাদের প্রথম পুরুষ অ্যাসোসিয়েশন ফুটবল এটি কিন্তু চালু হয়েছিল।
এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিতে হবে যে 1900 সালের যে প্যারিস অলিম্পিক, যেটি কিন্তু প্রথম হয়েছিল, এটি কিন্তু প্রথম অলিম্পিক যেখানে পুরুষদের ফুটবল ইভেন্ট যুক্ত করা হয়েছিল, অবশ্যই দেখে রাখতে হবে। এছাড়া 1904 সালের সেন্ট লুইস অলিম্পিক, এটি ছিল অলিম্পিককে, এই যে অলিম্পিক এটিকে বক্সিং এর অভিষেক হয়েছিল, অর্থাৎ এখানে কিন্তু এটাও দেখে রাখবে। 1908-এর যে লন্ডন অলিম্পিক, এখানে প্রথমবারের মতো শীতকালীন ইভেন্ট অর্থাৎ উইন্টার যে ইভেন্টটা হয়ে থাকে সেখানে ফিগার স্কেটিং এবং আইস হকিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় যে আইস হকিটা কত সালের অলিম্পিকে যুক্ত করা হয়েছে, সাল 1908-এর লন্ডন অলিম্পিকে। ঠিক আছে, এটা কিন্তু এসএসসি এক্সামে অলরেডি কিন্তু চলে এসেছে। পরের প্রশ্ন আছে, এশিয়ান গেমসের প্রথম মাস্কট কোনটি? তো এশিয়ান গেমস অর্থাৎ প্রথম যে এশিয়ান গেমস হচ্ছে সেখানকার যে মাস্কট ছিল সেটি কোনটি? অপশন আমাদের 4টে রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি আপু দ্য ইন্ডিয়ান এলিফ্যান্ট, দ্য ইন্ডিয়ান এলিফ্যান্ট, আপু দ্য ইন্ডিয়ান এলিফ্যান্ট, অপশন নাম্বার ডি রয়েছে, এটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং এখান থেকে তোমরা দেখে রাখবে যে আপু যেটা রয়েছে এটি কিন্তু 1982 সালের এশিয়ান যে অলিম্পিক, যেটা কিন্তু আমাদের ভারতে, এখানে কিন্তু অবশ্যই দেখে রাখবে এশিয়ান গেমস, সরি অলিম্পিক নয়, এখানে কিন্তু এটি আমাদের ভারতে হয়েছিল, যেটা নয়াদিল্লি ভারতে কিন্তু এটি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মাস্কট ছিল কিন্তু এই আপু। এবং এটি কিন্তু ভারতীয় হাতির বাচ্চা, যেটা আপু নাম দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে কি হোডরি, হোডরি যেটা কিন্তু আমাদের 1988 সালের সিওল যে অলিম্পিকটা হয়েছিল সেখানকার কিন্তু মাস্কট ছিল এটি। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখে রাখবে সেটা। এছাড়া রয়েছে প্যান যেটা রয়েছে অপশন অনুসারে, যেখানে 1990 সালের যে বেজিং, যেখানে এশিয়ান গেমসের মাস্কট ছিল হচ্ছে 1990 সালের প্যান। পরের কোশ্চেন রয়েছে, ভারত কোন দেশের সাথে যৌথভাবে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটি আয়োজন করবে? গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, এক্সামে কিন্তু অবশ্যই আসবে এটি। তো এখানে কিন্তু ভারত আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করতে চলেছে যৌথভাবে কার সাথে? এখানে কিন্তু অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে কোনটা, অপশন রয়েছে 4টে, সঠিক অ্যান্সার হবে আমাদের শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারত কিন্তু যৌথভাবে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটি আয়োজন করবে। তো এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আমাদের, আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 এটি ভারত এবং শ্রীলঙ্কার যৌথভাবে এটি কিন্তু তৈরি করা হচ্ছে। ভারত এর আগে টোটাল 3বার কিন্তু এই মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ আয়োজন করেছে। কোন কোন সালগুলো? 1978, 1997, 2013। এরপর আবার আয়োজন করতে চলেছে, যেটা আমাদের 2025। শ্রীলঙ্কা প্রথমবারের মতো এই ধরনের একটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে, অর্থাৎ শ্রীলঙ্কা এখনো পর্যন্ত করেনি, বাট এবার করতে চলেছে। পরের প্রশ্ন, অবশ্যই সকলে শেষ পর্যন্ত দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যাতে হাতছাড়া না হয়। পরের প্রশ্ন, লোকসভা সম্প্রতি কোন রাজ্যে ত্রিভুবন সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য একটি বিল পাস করেছে? অবশ্যই এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে গুজরাট। আচ্ছা, এই যে ত্রিভুবন যেটা রয়েছে আমাদের, ত্রিভুবন যে সরকারি বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়টি গুজরাটে আনন্দ জেলায় এটি প্রতিষ্ঠিত হবে। এর উদ্দেশ্য কি রয়েছে? এই বিশ্ববিদ্যালয়টি সমবায় খাতের শিক্ষা, গবেষণা, উন্নয়নে বিশেষ নজর দেবে, এটাই এর মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কাকে ভারতীয় রাষ্ট্রপতির প্রথম মহিলা অ্যাড ডি ক্যাম্প এডিসি হিসেবে নিযুক্ত করা হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যশস্বী সোলাঙ্কি, তাকেই কিন্তু এখানে নিযুক্ত করা হয়েছে প্রথম মহিলা এডি ক্যাম্পে। এবং এখানে কিন্তু দেখে নেবে যে যশস্বী সোলাঙ্কি তিনি একজন ভারতীয় কমান্ডার তিনি, এবং ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা অ্যাডডি ক্যাম্প হিসেবে নিযুক্ত হয়েছেন। অ্যাডডি ক্যাম্প যেটা কিন্তু এটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সহকারী বা সামরিক সচিব হিসাবে কাজ করে এবং রাষ্ট্রপতি প্রশাসনিক ও আনুষ্ঠানিক বিষয়ে সহায়তা করে থাকে। অ্যাডডি ক্যাম্পের এটি কিন্তু কাজ রয়েছে। পরের প্রশ্ন, যশস্বী সোলাঙ্কির নামটা মনে রাখবে। পরের প্রশ্ন রয়েছে, পবিত্র অমরনাথ যাত্রা 2025-কে সুরক্ষা প্রদানের জন্য ভারতীয় সেনাবাহিনী কোন অপারেশন চালু করেছিল? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপারেশন শিবা। অপারেশন শিবা কিন্তু চালু করা হয়েছিল ইন্ডিয়ান আর্মির মাধ্যমে। এখানে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, অমরনাথ যে যাত্রার জন্য নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাবাহিনী অপারেশন যে শিবা যেটা কিন্তু শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল যে অপারেশন শিবার যে মূল উদ্দেশ্য, অমরনাথ যাত্রার রুটে তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, বিপজ্জনক স্থানে উদ্ধার কার্য পরিচালনা করা এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষা করা। তো এটাই কিন্তু আমাদের অপারেশন শিবার মূল উদ্দেশ্য। পরের প্রশ্ন রয়েছে, রজতের দূরদৃষ্টি রয়েছে, তার দৃষ্টি সংশোধন করার জন্য চক্ষুরোগ বিশেষজ্ঞ
চক্ষু রোগ বিশেষজ্ঞ কোন ধরনের লেন্সের পরামর্শ দেবেন? তো এখানে কোন ধরনের লেন্স ব্যবহার করা হবে তার জন্য সঠিক অ্যান্সার হয়ে যাবে, তার জন্য কিন্তু কনভেক্স অর্থাৎ উত্তল লেন্স কিন্তু ব্যবহার করা হবে, যেহেতু তার এই দৃষ্টি সংশোধন করার জন্য অর্থাৎ তার দূরদৃষ্টি সংশোধন করার জন্য যেটা হাইপারমেট্রোপিয়া রয়েছে তার জন্য কনভেক্স অর্থাৎ উত্তল লেন্স আমাদের ব্যবহার করতে হবে। কি রয়েছে এখানে হাইপারমেট্রোপিয়া? এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কাছের জিনিস স্পষ্টভাবে দেখতে পায় না, কিন্তু দূরের জিনিস স্পষ্ট দেখতে পায়। এর কারণ হলো চোখের লেন্সের ক্ষমতা হ্রাস পায় এবং যে অক্ষিগোলক সেটা কিন্তু ছোট হয়। এর ফলে প্রতিবিম্ব রেটিনার পিছনে তৈরি হয়, সেটাই কিন্তু এর মূল কারণ হচ্ছে হাইপারমেট্রোপিয়া। উত্তল লেন্স যেটা কনভেক্স লেন্স, উত্তল লেন্সের সাহায্যে এই সমস্যা দূর করা যায়, কারণ এটি আলোক রশ্মিকে একত্রিত করে এবং প্রতিবিম্বটি রেটিনাতে সঠিকভাবে ফোকাস করতে সাহায্য করে। অবতল লেন্স কি রয়েছে? এক্ষেত্রে কিন্তু অবতল লেন্স এটি নিকট দৃষ্টি বা মায়োপিয়া সমস্যা সমাধান করতে ব্যবহার করা হয়। দুটোই লাগবে আমাদের দেখতে হবে। পরের প্রশ্ন, ঝাড়খণ্ডের কোন জেলায় একটি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ স্ক্রিনিং ক্যাম্পেইন চালু করা হয়েছে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করা হয়েছে। তো এখানে কিন্তু দেখে নেবে এটি এমন একটি রোগ যেখানে লিভারে অতিরিক্ত চর্বি জমা হয়, যা অ্যালকোহল সেবনের কারণেই কিন্তু হয় না। ঠিক আছে, তো অ্যালকোহল সেবনের কারণে কিন্তু এটা হয় না, এখানে কিন্তু লিভারে অতিরিক্ত চর্বি কিন্তু জমা হয়ে থাকে, যেটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এটা। আর যেখানে এখানে রয়েছে ভারতের প্রথম জেলা হিসাবে রাঁচি এই রোগ প্রতিরোধের জন্য একটি ব্যাপক স্ক্রিনিং ক্যাম্পেইন চালু করেছে। এর উদ্দেশ্য রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সচেতনতা বৃদ্ধি করা। পরের প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একটি খারাপ তাপীয় পরিবাহী? খারাপ তাপীয় পরিবাহী কোনটা? অবশ্যই কিন্তু অ্যালুমিনিয়াম নয়, তামাও নয়, রোপাও নয়, কারণ এখানে কিন্তু এগুলো আমাদের পরিবাহী রয়েছে। যেটা খারাপ রয়েছে কাঁচ এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। এখানে দেখে রাখবে যে পদার্থগুলির মধ্য দিয়ে তাপ সহজেই চলাচল করতে পারে তাদেরকে তাপীয় পরিবাহী বলা হয়, যেমন রূপা, তামা, অ্যালুমিনিয়াম। এবং তাপীয় অপরিবাহী যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে চলাচল করতে পারে না, যেমন কাঁচ, প্লাস্টিক, কাঠ, এগুলো হচ্ছে তাপীয় অপরিবাহী। কাঁচ তাপের একটি দুর্বল পরিবাহী, তাই এটি একটি ভালো তাপীয় অপরিবাহী বা ইনসুলেটর হিসাবে কিন্তু কাজ করে। পরের প্রশ্ন রয়েছে, রাজ্য বিধানসভায় ভারতের সংবিধানের যে বিধানগুলি চূড়ান্ত ব্যাখ্যাকর্তা কে রয়েছে? অবশ্যই কিন্তু এখানে দেখে নেবে যে ভারতের যে রাজ্য বিধানসভায় যেখানে রয়েছে সংবিধানের বিধানগুলিকে চূড়ান্ত ব্যাখ্যাকারী কে? অবশ্যই কিন্তু সেখানকার অধ্যক্ষ বা সেখানকার স্পিকার হবে আমাদের। পরের এখানে দেখে রাখবে যে রাজ্য বিধানসভার ক্ষেত্রে স্পিকার হলেন প্রধান সবার কিন্তু হেড, এবং সংবিধানের নিয়ম এবং বিধিগুলি কিন্তু ব্যাখ্যা করা হয়। এই অনুযায়ী সভার কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব তার। সংবিধান কোনো বিষয়ে বিতর্কের সৃষ্টি হলে এখানে তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত বলে কিন্তু গণ্য করা হবে, তিনি যা বলবেন সেটাই ফাইনাল। পরের প্রশ্ন রয়েছে, রাজ্য তালিকায় কোন বিষয়ের সাথে সম্পর্কিত আইন প্রণয়নের জন্য সংসদকে কে ক্ষমতা দিতে পারে? তো এখানে কিন্তু অবশ্যই আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু রাজ্যসভা সেক্ষেত্রে কিন্তু ক্ষমতা প্রদান করতে পারে। আর এখানে আমাদের দেখে রাখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে যে রাজ্যসভা ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 289 আর্টিকেল 289 অনুযায়ী যদি রাজ্যসভা 2/3 সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাশ করে যে একটি জাতীয় স্বার্থে রাজ্য তালিকার কোনো বিষয়ে সংসদকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া উচিত, তবে সংসদ সেই বিষয়ে আইন তৈরি করতে পারে। এবং ক্ষমতার যে বিভাজন যেটা রয়েছে ভারতীয় সংবিধানে ক্ষমতাকে 3 ভাগে ভাগ করা রয়েছে, একটা কেন্দ্রীয় তালিকা ইউনিয়ন লিস্ট, একটা রাজ্য তালিকা স্টেট লিস্ট, এবং একটা যুগ্ম তালিকা যেটা কনকারেন্ট লিস্ট। পরের প্রশ্ন আছে, ফেরো দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত? তো ফেরো দ্বীপপুঞ্জ যেটা রয়েছে এটাই উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থান করছে। তো এখানে কিন্তু তোমরা অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, উত্তর আটলান্টিক মহাসাগর। আর তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো হয়তো তোমাদের অন্যরকম মনে হতে পারে, কিন্তু এগুলো পরীক্ষায় অলরেডি চলে এসেছে এবং আগামী দিনে আবারও আসবে। এটি উত্তর আটলান্টিক মহাসাগরে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল যা ডেনমার্ক রাজ্যের অধীনে রয়েছে। এটি স্কটল্যান্ড এবং আইসল্যান্ডের মাঝামাঝি অবস্থিত। দ্বীপপুঞ্জটি 18টি ছোট দ্বীপ নিয়ে গঠিত, যার প্রাকৃতিক সৌন্দর্য এবং ভেড়ার যে চারণভূমির জন্য পরিচিত এটি। পরের প্রশ্ন, মহাবালেশ্বরের প্রাচীন শিব মন্দিরে একটি গরুর মূর্তির মুখ থেকে জল বেরিয়ে আসছে, সেটি কোন নদীর অববাহিকার উৎস রয়েছে?
তো এখানে কিন্তু আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে, মহাবালেশ্বর থেকেই আমরা বুঝতে পারবো, যেটা কিন্তু কৃষ্ণা নদীর উৎপত্তি এখান থেকে, আমরা সকলেই জানি। এখানে একটু কনফিউশন করার জন্য এক্সট্রা ইনফরমেশনটা দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেবে, এটি দক্ষিণ ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নদী। এর প্রধান উৎস মহারাষ্ট্রের মহাবালেশ্বরের কাছে একটি প্রাচীন মন্দিরের একটি গরুর মূর্তির মুখ থেকে কিন্তু এটির উৎপত্তি হয়েছে। এবং অন্যান্য নদী হিসাবে আমাদের অপশন অনুসারে দেখে নেব আমরা কাবেরী। কাবেরীর উৎস কিন্তু কর্ণাটকের ব্রহ্মগিরি যে পাহাড় রয়েছে সেখান থেকে উৎপত্তি এর। গোদাবরী, যেটা কিন্তু মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রম্বকেশ্বর যে পর্বত রয়েছে সেখান থেকে উৎপত্তি। নর্মদা, যেটা কিন্তু মধ্যপ্রদেশের অমরকন্টক পর্বতমালা থেকে এর উৎপত্তি হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দিও সকলে। তুলবুল যে প্রকল্পটি ভারতের নিম্নলিখিত কোন নদীর সাথে সম্পর্কিত? তো তুলবুল যে প্রকল্পটি রয়েছে এটি কিন্তু ঝিলাম নদীর সাথে সম্পর্কিত। এটি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে ঝিলাম নদীর উপর নির্মিত একটি নেভিগেশনাল লক কাম নিয়ন্ত্রণ কাঠামো, এবং এর উদ্দেশ্য রয়েছে উলার হ্রদের জলস্তর নিয়ন্ত্রণ করা, যাতে ঝিলাম নদীতে সারা বছর নৌ চলাচল করতে পারে। তো এটাই কিন্তু সুনিশ্চিত করা। নিম্নলিখিত কোন নেটওয়ার্ক ডিভাইসকে কনসেন্ট্রেটর বলা হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে হাব, অপশন নাম্বার ডি। এটি একটি নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক কম্পিউটারকে একটি কেন্দ্রীয় স্থানে সংযুক্ত করে। যখন একটি কম্পিউটার থেকে ডেটা আসে, হাব তা অন্য সমস্ত সংযুক্ত কম্পিউটারে সম্প্রচার করে থাকে। তো এই কারণেই কিন্তু এটাকে কনসেন্ট্রেটর বলা হয়ে থাকে। সুইচ যেটি রয়েছে অপশন, এটি হাবের চেয়ে অত্যন্ত উন্নত ডিভাইস। এটি ডেটা প্যাকেটকে নির্দিষ্ট গন্তব্যে পাঠাতে পারে, সমস্ত ডিভাইসে সম্প্রচার না করে। র্যাডার যেটি রয়েছে এটি বিভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত, রাউটার যেটা র্যাডার নয়। তো এটি একটি বিভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করতে ব্যবহৃত এবং ডেটা প্যাকেটের তাদের গন্তব্যের দিকে নির্দেশ করে থাকে, যেটা হচ্ছে রাউটার। এগুলো সবই কিন্তু কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্য, দেখে রাখবে। পরের প্রশ্নটা আমাদের কম্পিউটার থেকে রয়েছে, সেটাই কোনো ওয়েবসাইটে ফিরে আসা দর্শকদের শনাক্ত করতে সাধারণত নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়? অপশনগুলো দেখে নাও, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কুকিজ, অপশন নাম্বার ডি। কুকিজ এটি হলো ছোট ছোট ডেটা ফাইল যা ওয়েবসাইটে আপনার ব্রাউজারে সংরক্ষণ করা থাকে। এই ফাইলগুলিতে আপনার সাইটের যে ব্যবহার সংক্রান্ত তথ্য থাকে, যেমন লগ ইন তথ্য, পছন্দের জিনিস যেমন ভিজিটিং হিস্ট্রি, ঠিক আছে, এই সমস্ত। এটি পরবর্তী সময়ে আপনার যে ভিজিটকে সহজ করে তোলে এটি। আর ব্যবহার কীরকম রয়েছে, যেমন ওয়েবসাইটে কুকিজ ব্যবহার করে ফিরে আসা দর্শকদের চিনতে পারে এবং তাদের জন্য ব্যক্তিগতভাবে যে অভিজ্ঞতা তৈরি করতে পারে। পরের প্রশ্ন রয়েছে, বৈদিক পৌরাণিক কাহিনীতে মহাকাব্য রামায়ণে রাজা ভরতের পুত্র পুষ্কলের নামানুসারে একটি প্রাচীন জনবসতিকে পুষ্কলাবতী বলা হয়েছে। তো পুষ্কলাবতীর আধুনিক স্থান এটি কি? তো অপশন রয়েছে আমাদের চারটে। এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পাকিস্তান, পেশোয়ার, অপশন নাম্বার সি। পুষ্কলবতী এটি ছিল গান্ধার রাজ্যের রাজধানী। বর্তমানে এটি পাকিস্তানের পেশোয়ার যে চারসাদ্দা জেলায় অবস্থান করছে। এর প্রাচীন নাম ছিল পুরুষপুর, যা কুষাণ আমলে কনিষ্কের সময় পরিবর্তিত হয়েছিল। পরের কোশ্চেন রয়েছে, শতপথ ব্রাহ্মণ নিম্নলিখিত কোন বেদের অন্তর্ভুক্ত? তো শতপথ ব্রাহ্মণ যেটি রয়েছে এটি কিন্তু যে শুক্ল যজুর্বেদের অন্তর্গত, অপশন নাম্বার বি। এটি একটি প্রাচীন বৈদিক গ্রন্থ যা শুক্ল যজুর্বেদের সাথে সম্পর্কিত। এতে বৈদিক আচার অনুষ্ঠান, যজ্ঞ এবং প্রতীকীর তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, 1882 সালে ভারতের পৌর প্রতিষ্ঠান স্থাপন করার জন্য নিম্নলিখিতদের মধ্যে কে পরিচিত? তো পৌর প্রতিষ্ঠান যেটি রয়েছে এটি স্থাপন করার জন্য কে পরিচিত রয়েছে? অপশন রয়েছে আমাদের চারটে। সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন, কিন্তু এখানে 1882 সালে পৌর প্রতিষ্ঠান স্থাপনের জন্য তিনি পরিচিত। তাকে কিন্তু ভারতের স্থানীয় সাহিত্য শাসনের জনক বলা হয়ে থাকে। 1882 সালে তিনি স্থানীয় সাহিত্য শাসন আইন পাশ করেন, যা পৌরসভা এবং জেলা বোর্ড গঠনের উপর ভিত্তি করে স্থাপন করা হয়। এছাড়া লর্ড লিটন, তার সময়ে 1876 থেকে 1880 সাল পর্যন্ত তিনি ভাইসরয় ছিলেন এবং তার সময়কালে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সাল এবং অস্ত্র আইন 1878 তিনি প্রবর্তন করেছিলেন। লর্ড মেয়ো, তার সময়কাল 1869 থেকে 1872 সাল পর্যন্ত এবং ভারতের ভাইসরয় ছিলেন সেই সময় তিনি। তার আমলে যে গুরুত্বপূর্ণ ঘটনা, তিনি কিন্তু আদমশুমারি 1872, এটি কিন্তু তার সময় সেন্সাসটি অনুষ্ঠিত হয়েছিল, ভারতের প্রথম আদমশুমারি।
সেন্সাস সম্পর্কিত তোমাদের ডিটেল ক্লাস অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। 2011 কমপ্লিট সেন্সাস, যেখান থেকে প্রশ্ন প্রতিটা এক্সামে গুরুত্বপূর্ণ রয়েছে, অবশ্যই তোমরা দেখে নেবে, ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না। সত্যবিলম নীতি অনুসারে ব্রিটিশদের দ্বারা রাজ্যগুলির অধিগ্রহণ হয়েছিল এবং রাজ্যগুলি অধিগ্রহণের সঠিক কালানুক্রম কোনটি রয়েছে? অর্থাৎ অপশন অনুসারে আমাদের এখানে অ্যান্সারটি করতে হবে। অপশনগুলো তোমরা দেখে নাও। সঠিক অ্যান্সার হয়ে যাবে সাতারা, সম্বলপুর, ঝাঁসি, আরকাটা এবং আওয়াধ বা অযোধ্যা। এই সত্যবিলম নীতি অনুসারে কিন্তু লর্ড ডালহৌসি প্রথমে কিন্তু সাতারা রাজ্যটি দখল করেছিলেন, তারপর সম্বলপুর, তারপর ঝাঁসি, তারপর আকাটা, তারপর রয়েছে আমাদের অযোধ্যা। ঠিক আছে, এইভাবে কিন্তু তিনি পরপর করেছিলেন। সত্যবিলম নীতি লর্ড ডালহৌসি এই নীতি প্রবর্তন করেছিলেন। এই নীতির অধীনেই তিনি কিন্তু যে কোনো দেশীয় রাজ্যের যে সমস্ত রাজারা ছিলেন তারা যদি নিঃসন্তান অবস্থায় মারা যেত তাহলে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হতো। তো এটাই ছিল এই নীতি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন সালে কোনটা, যেমন সাতারা রয়েছে, 1848 রয়েছে, এইভাবে প্রতিটা তোমরা একটু দেখে নেবে। পরের প্রশ্ন, সময় সময় নিম্নলিখিত কোন সংস্থা ভারতের বিদেশিক যে মুদ্রার প্রসঙ্গে এক্সচেঞ্জ কন্ট্রোল ম্যানুয়াল প্রকাশ করে? তো অপশন রয়েছে আমাদের চারটে, এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? ভারতীয় রিজার্ভ ব্যাংক, এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন, আচ্ছা এখানে তোমরা দেখে রাখবে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক, যেটা কিন্তু সাল 1934 সালের আরবিআই আইন অনুসারে 1935 সালের 1 এপ্রিল এটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এর কার্যালয় অবস্থান করছে মহারাষ্ট্রের মুম্বাইতে। এটি ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনার দায়িত্ব তার হাতেই কিন্তু থাকে। পরের প্রশ্ন রয়েছে, মূল্য পরিশোধ করার যে ক্ষমতা নির্বিশেষে সমস্ত গ্রাহকদের জন্য নিম্নলিখিত কোনটির সহজলভ্যতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের? তো এখানে অপশন রয়েছে আমাদের চারটে, সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাবে? অবশ্যই মেধাপণ্য রয়েছে, মেরিট গুডস। তো এটি কি রয়েছে? এই ধরনের যে পণ্য বা পরিষেবা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, জনকল্যাণ, নিরাপত্তা, সরকার নিশ্চিত করে যে এই সবগুলি সকলের জন্য সহজলভ্য হয়, কারণ ব্যক্তিরা তাদের প্রকৃত সুবিধা সম্পর্কে সচেতন নাও হতে পারে অথবা আর্থিক কারণে সেগুলি কিন্তু গ্রহণ করতে নাও পারে। যদি তোমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কিত যে এক্সট্রা ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা সকলে একটু শেয়ার করে দেবে। যদি বেশি পরিমাণে তোমাদের ভিউ না হয় তাহলে আমরা বুঝবো যে তোমাদের এক্সট্রা ডিটেলে কোনো প্রয়োজন নেই, তাহলে তোমাদের এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন অ্যান্সার থাকবে। পরের প্রশ্ন রয়েছে, কোন গ্রন্থি নিউরো হরমোন নিঃসরণের জন্য দায়ী? তো নিউরো হরমোন নিঃসরণের জন্য দায়ী রয়েছে আমাদের হাইপোথ্যালামাস। মস্তিষ্কের আমাদের যে পার্ট রয়েছে তার মধ্যে একটি পার্ট হাইপোথ্যালামাস এই নিউরো হরমোনের জন্য দায়ী। এখানে আমাদের রয়েছে যে হাইপোথ্যালামাস এটি মস্তিষ্কের একটি অংশ যা অন্তঃক্ষরা এবং স্নায়ুতন্ত্রের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে। এটি পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করে থাকে, তাই এটিকে নিউরো হরমোন অর্থাৎ এটি কিন্তু নিউরো হরমোন নিঃসরণ করে থাকে। পরের প্রশ্ন রয়েছে, ড্যাশ হলো উদ্ভিদের শারীরিক রূপ এবং বাহ্যিক কাঠামো অধ্যয়ন, অর্থাৎ শারীরিক রূপ এবং বাহ্যিক কাঠামো অধ্যয়ন যেটা কিসের সাথে সম্পর্কিত? নিচে আমাদের অপশন রয়েছে, এটাকে কোনটা বলা হয়? ফাইটোমরফোলজি, যেটি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ফাইটোমরফোলজি যেটি রয়েছে এটি উদ্ভিদের বাহ্যিক রূপ এবং গঠন, যেমন পাতা, কাণ্ড, মূল, ফল, ফুল এই সমস্ত অধ্যয়ন করে থাকে। এছাড়া রয়েছে ফিজিওলজি, যেটি কিন্তু উদ্ভিদের কার্যকারিতা এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া নিয়ে কাজ করে থাকে। অ্যানাটমি যেটি রয়েছে এটি জীবন্ত প্রাণীর অভ্যন্তরীণ কাঠামো নিয়ে কাজ করে থাকে। সাইটোলজি যেটা কিন্তু কোষ অর্থাৎ সাইটো অর্থাৎ সেল সম্পর্কিত গঠন এবং তাদের কার্যকারিতা নিয়ে কাজ করে থাকে। লোহার উপাদান অনুসারে নিম্নলিখিতদের মধ্যে কোনটি সঠিক ক্রম রয়েছে? এখানে আমাদের এটাও দেখে রাখতে হবে, এই ধরনের প্রশ্ন সাধারণত আমাদের মেন্স লেভেলে জিজ্ঞাসা করা হয়। তো এটা আমাদের যারা গ্র্যাজুয়েট লেভেলের এনটিপিসি যারা মেন্স লেভেল দেবে তারা কিন্তু এই ক্লাসটা দেখতে পারো। তো এখানে আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যাগনেটাইট, হেমাটাইট, সিডারাইট এবং লাইমোনাইট। পরের প্রশ্ন, আচ্ছা আমরা এখানে দেখে নেব যে লোহার আগরিকগুলির মধ্যে লোহার উপাদানের যে সঠিক ক্রম যেটি কিন্তু রয়েছে ম্যাগনেটাইট, যেখানে 70% লোহা থেকে থাকে। এছাড়া হেমাটাইট যেখানে 60 থেকে 70% থাকে। লাইমোনাইট যেটা কিন্তু 55 থেকে 62% কাছাকাছি, এবং সিডারাইট যেখানে 48% কাছাকাছি লোহা থেকে থাকে। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা যেটা জুডিশিয়াল রিভিউ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক রয়েছে? তো এখানে অপশন রয়েছে আমাদের চারটে, তোমরা একটু দেখে নাও। আমাদের যেটা সঠিক অ্যান্সার হবে যে সুপ্রিম কোর্ট রাজ্যের কোনো আইনকে অবৈধ ঘোষণা করতে পারে, যেটা কিন্তু অবশ্যই আমাদের সঠিক রয়েছে, যেটা কিন্তু জুডিশিয়াল রিভিউয়ের মধ্যে রয়েছে।
এখানে তোমরা দেখে রাখবে এটি হলো বিচার বিভাগের ক্ষমতা, যার মাধ্যমে তারা আইনসভা কর্তৃক প্রণীত কোনো আইন বা নির্বাহী বিভাগ কর্তৃক গৃহীত কোনো পদক্ষেপকে সংবিধান পরিপন্থী হলে তা বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারে। এবং এখানে কিন্তু ভারতীয় সংবিধানের 13, 32 এবং 226 এবং 136 নম্বর অনুচ্ছেদ এই ক্ষমতা কিন্তু প্রদান করে থাকে। অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে রাখবে বিচার বিভাগীয় পর্যালোচনা। তোমরা কমেন্ট সেকশনে একটা অ্যান্সার দেবে যে এই যে জুডিশিয়াল রিভিউ এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে কোন দ্বীপপুঞ্জ, দ্বীপ, ক্ষুদ্র দ্বীপ এবং প্রবাল প্রাচীর এবং মহাসাগর যে উপসাগরগুলি রয়েছে এগুলির সংখ্যা সবচেয়ে বেশি রয়েছে। তো অপশন অনুসারে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নৌরো এজিয়ান যেটি দ্বীপপুঞ্জ রয়েছে। এখানে কিন্তু আমাদের সব থেকে বেশি পরিমাণে ক্ষুদ্র দ্বীপ রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র প্রবাল প্রাচীরগুলো রয়েছে, উপসাগরের সংখ্যাও কিন্তু বেশি রয়েছে নৌরো এজিয়ানে। ইন্দো গাঙ্গেয় সমভূমির অধিকাংশ নদীর জল নিষ্কাশন প্যাটার্ন নিম্নলিখিত কোন ধরনের রয়েছে? ইন্দো গাঙ্গেয়র কথা বলা হয়েছে, যেখানে কিন্তু বৃক্ষরূপী যে জল নির্গমন প্রণালী যেটা কিন্তু আমরা দেখতে পারি, ডেনড্রাইটিক জল যে নিষ্কাশনের যে প্রণালী সেটা কিন্তু আমরা দেখতে পারি। গুরুত্বপূর্ণ তথ্য হিসাবে আমাদের এখানে দেওয়া রয়েছে যে এটি কিন্তু গাছের শাখা প্রশাখা যেমন হয় না, ঠিক সেই রকমই কিন্তু হয়ে থাকে। এই সমস্ত অঞ্চলে গঠিত যে এখানে ঢাল একই রকম থাকে এবং ভূমিরূপ নরম বা একই ধরনের শিলা দ্বারা গঠিত হয়, যেখানে উত্তর ভারতের গঙ্গা, যমুনা, তিস্তা এবং তাদের বিভিন্ন উপনদীগুলির ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন কিন্তু পরিলক্ষিত হয়। পরের প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্ক যে ব্রিজের উদ্বোধন সম্প্রতি কোথায় করা হয়েছে? এটা আমরা সকলেই কিন্তু দেখেছি আগের ক্লাসে, যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু করা হয়েছে, চেনাব রেলওয়ে ব্রিজ, তাই তো? তো চলো আমরা এখানে রয়েছে চেনাব রেলওয়ে ব্রিজ, যেটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের চেনাব নদীর উপর অবস্থান করছে, বিশ্বের সর্বোচ্চ যেটি কিন্তু আর্চ ব্রিজ, এবং এটি কিন্তু এই ধরনের, আর এটি নদী থেকে 359 মিটার উপরে অবস্থিত, যেটা আইফেল টাওয়ারের চেয়েও উঁচু। এটা কিন্তু দেখে রাখবে, ঠিক আছে? অলরেডি কিন্তু তোমাদের ক্লাস কিন্তু দেওয়া রয়েছে চ্যানেলে, তোমরা সেটা দেখে রাখবে। পরের প্রশ্ন, সম্প্রতি মাইক্রোসফটকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি কোনটি হয়েছে? তো মাইক্রোসফটকেও ছাড়িয়ে সব থেকে মূল্যবান কোম্পানি যেটি কিন্তু রয়েছে বর্তমানে এনভিডিয়া, যেটা কিন্তু অপশন নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এনভিডিয়া কোম্পানি সম্পর্কে তোমরা দেখে রাখো যে এটি কিন্তু আমেরিকান যুক্তরাষ্ট্র অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি, যেখানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট অর্থাৎ জিপিইউ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই চিপ তৈরিতে বিশ্বজুড়ে পরিচিত, এবং সম্প্রতি এর শেয়ারের মূল্য কিন্তু বৃদ্ধি পাওয়ায় এটি মাইক্রোসফট এবং অ্যাপেলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হয়ে উঠে যাচ্ছে, ঠিক আছে, বর্তমানে। হানসা যে বিমানটি এটি কোন সংস্থা দ্বারা বিকশিত হচ্ছে? যেটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে CSIR NAL যেটা রয়েছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। এটি ভারতের একটি প্রিমিয়াম অ্যারোস্পেস গবেষণা প্রতিষ্ঠান। এখানে ইলেকট্রিক বিমান এবং অন্যান্য যে অ্যারোস্পেস প্রযুক্তির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে। কোনটা? এই CSIR NAL। অতিরিক্ত রক্ত জমাট বাঁধা রোধ করার জন্য ন্যানো এনজাইম কে তৈরি করেছে? তো এটা কিন্তু কে তৈরি করেছে অবশ্যই তোমরা বলো। আইআইটি, কোনো আইআইটি বা IISc? সঠিক অ্যান্সার হয়ে যাবে IISc বেঙ্গালুরু। তো এখানে কিন্তু রয়েছে আমাদের যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু এর গবেষকরা একটি ন্যানো এনজাইম তৈরি করেছে, যার রক্ত জমাট বাঁধা অর্থাৎ ব্লাড ক্লটিং যেটি কিন্তু রয়েছে প্রতিরোধের কার্যকর। এটি স্ট্রোক বা অন্যান্য যে কার্ডিওভাস্কুলার যে রোগগুলো রয়েছে না, সেগুলো চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পরের প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংক থেকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির লাইসেন্স পাওয়া প্রথম ই কমার্স কোম্পানি কোনটি? অপশনগুলো রয়েছে, ভালো করে দেখে নাও। সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ফ্লিপকার্ট, ঠিক আছে। এখানে আমরা দেখে নেব, এটি ভারতের বৃহত্তম ই কমার্স সংস্থাগুলির মধ্যে একটি অন্যতম, এবং এর যে ফিনটেক শাখা এবং ফ্লিপকার্ট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস RBI থেকে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল কোম্পানির লাইসেন্সও পেয়েছে, যা আর্থিক পরিষেবা যেমন ঋণ, আর্থিক পণ্য সরবরাহ করতে সাহায্য করবে। তো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমাদের সবই কিন্তু আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের করানো হলো। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ধরনের প্রতিটি কোশ্চেনের সাথে ডিটেল ইনফরমেশন, গুরুত্বপূর্ণ তথ্য, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সকলে একটু শেয়ার করে দেবে, লাইক করে দেবে, তাহলে পরবর্তী সমস্ত ক্লাসে কিন্তু এই ধরনের ক্লাস থাকবে। আর যদি সেরকম তোমাদের রেসপন্স না পায়, ঠিক আছে, বেশি পরিমাণে লাইক বা শেয়ার যদি না পায় বা ভিউ যদি সেরকম না আসে, তাহলে কিন্তু পরবর্তী ক্লাসগুলো শুধুমাত্র MCQ কোশ্চেন অ্যান্সার থাকবে, ঠিক আছে। আর এগুলো কিন্তু আগামী দিনে সমস্ত
রেলওয়ে, এসএসসি বা আগামী দিনে ডব্লিউপি যদি আমাদের ক্লাস আসে সেই সমস্ত উপরে কিন্তু অ্যাপ্লাই হবে। টেলিগ্রাম চ্যানেল সকলে যুক্ত হয়ে যাবে, যেখানে সমস্ত আপডেট তোমরা সকলে পেয়ে যাবে সবার আগে। এখানে কিন্তু অবশ্যই ডিসক্রিপশনের নাম্বারের লিঙ্ক পেয়ে যাবে, এই নাম্বারটি রয়েছে, এই টেলিগ্রামের চ্যানেল রয়েছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সকলে কিন্তু নিয়ে নেবে, যেখানে আমাদের প্রতিটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এবং এটাই দ্য বেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বর্তমানে, ঠিক আছে। এছাড়া রয়েছে এনটিপিসির জন্য 3 নম্বর 4 নম্বর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার জিকে কোশ্চেন, এটা অবশ্যই পড়ে যেতে হবে সকলের জন্য, আগামী দিনে 2026-এ যারা এক্সাম দেবে তাদের সকলের জন্য। এছাড়া এসএসসি জিডিরও কিন্তু আমাদের মার্চ শুরু হয়েছে, ঠিক আছে, এবং জিডি কিন্তু নতুন আবার ভ্যাকেন্সিও কিন্তু প্রকাশিত নোটিফিকেশন কিন্তু আসতে চলেছে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা দেখে রাখবে। এছাড়া জিডি 2025-এর পেপারটাও কিন্তু রেডি প্রায় হয়ে আছে, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্রস্তুতি নাও, এই পেপারটাও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। আর 2024-এটা তো অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন রয়েছে এই নম্বরে যোগাযোগ করবে যে কোনো পিডিএফ এর জন্য। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবে। চলো পরবর্তী ক্লাস নিয়ে আসছি, ধন্যবাদ।